আচ্ছা, ভারতের আসামে এমন একটা গ্রামের কথা যদি বলি, যার নাম শুনলেই কেমন যেন রহস্য আর জাদুর কথা মাথায় চলে আসে। হ্যাঁ, চলুন আজ আমরা সেই গ্রামেরই এক অদৃশ্য ছায়ার গল্প শুনব। ভাবা যায় শতাব্দীর পর শতাব্দী ধরে একটাই কথা ঘুরে ফিরে আসছে যে এখানে নাকি মানুষ চোখের সামনে হাওয়ায় মিলিয়ে যায়। এই একটা লাইনই কিন্তু মায়াং গ্রামের গোটা রহস্যটাকে আজও জ্যান্ত করে রেখেছে। দেখতে গেলে মায়াং আসামের আর ৫টা গ্রামের মতোই শান্ত, কিন্তু এর আসল পরিচয়টা একদম অন্য। কুয়াশায় ঢাকা এর ইতিহাস, লোকে একে ভারতের কালো জাদুর রাজধানী হিসেবেই চেনে। এখানকার গল্পগুলো শুনলে না রীতিমতো গায়ে কাঁটা দেয়। ধরুন চোখের সামনে একটা মানুষ উধাও হয়ে গেল, বা কেউ হয়তো ইচ্ছে করলেই পশু, মানে ধরুন বাঘের রূপ নিয়ে নিল। আবার এখানকার ওঝারা নাকি মন্ত্রের জোরেই বড় বড় অসুখ সারিয়ে দেন। কিন্তু এই সব কিছুর পেছনেই একটা অন্যরকম অন্ধকার রহস্য আছে, যা আমরা ভাবতেও পারি না। তো এই রহস্যের গন্ধ পেয়েই রাহুল নামের এক যুবক মায়ঙ্কে এসে হাজির হয়। ওর মাথায় একটাই চিন্তা, লোকমুখে যে এত গল্প শুনেছে তার আসল সত্যিটা কি। গ্রামে পা রাখার পর রাহুলের কৌতূহল কিন্তু আরও বেড়ে গেল। একদিকে যেমন দেখল ঘন সবুজ জঙ্গল, পুরনো ভাঙা মন্দির, তেমনি দেখল সেখানকার মানুষজনের মুখে এক অদ্ভুত নীরবতা। মনে হচ্ছিল ওরা যেন কিছু একটা আড়াল করার চেষ্টা করছে। থাকার জন্য রাহুল গ্রামেরই এক বয়স্ক ওঝার বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু কে জানত ওই শান্ত আশ্রয়টাই হয়ে উঠবে ওর জন্য প্রথম বিপদের ইঙ্গিত। ওই বৃদ্ধ ওঝা কিন্তু রাহুলকে সোজা সাপটা সাবধান করে দিয়েছিলেন। বলেছিলেন রাতে জঙ্গলের দিকে একদম যাবে না, ওখান থেকে অনেকেই আর ফেরেনি। কিন্তু রাহুল তো এই যুগের ছেলে, ওই সব কথা এক কথায় উড়িয়ে দিল। বলল, আমি ভূত-ঠুত বিশ্বাস করি না, আমি শুধু এখানকার রহস্যটা জানতে এসেছি। আর যা ঘটনার ঠিক তাই ঘটল। সেই রাতে ভরা পূর্ণিমার আলোয় ওঝার কথা না শুনে রাহুল একা একাই সেই নিষিদ্ধ জঙ্গলের দিকে পা বাড়াল। জঙ্গলের বেশ খানিকটা ভেতরে যাওয়ার পর ও একটা পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পেল। চারিদিকে কি যে ভয় ধরানো নিস্তব্ধতা, গা ছমছম করার মতো। মন্দিরের ভেতরে ঢুকতেই দেখল দেবী কালীর একটা পাথরের মূর্তি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, রাহুলের মনে হচ্ছিল মূর্তির চোখ দুটো যেন জীবন্ত, ওর দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে বাতাসের শব্দটা কেমন বদলে গেল, মনে হচ্ছিল খুব নিচু গলায় কেউ যেন মন্ত্র পড়ছে। ওম, হ্রিং, ক্লিং। রাহুলের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আর ঠিক তখনই ওর খেয়াল হলো, আরে চাঁদের এত আলো, অথচ মাটিতে ওর নিজের ছায়াটা নেই, ওর ছায়াটা উধাও। ভয় যখন ও প্রায় জমে গেছে, তখন অন্ধকারের ভেতর থেকে একটা বাঘের গর্জন ভেসে এলো। কিন্তু সেটাও স্বাভাবিক ছিল না, গর্জনটা কেমন যেন মানুষের কান্নার মতো শোনাচ্ছিল। রাহুল কোনো রকমে ওখান থেকে পালিয়ে ওঝার কাছে ফিরে আসে। ওর কথা শুনে বৃদ্ধের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। উনি বললেন, ওটা এক অভিশপ্ত মন্দির, যেখানে একসময় নরবলি দেওয়া হতো, আর সেই অভিশাপ আজও আছে। ওখানে ঢুকলে প্রথমে ছায়া হারিয়ে যায়, আর তারপর মানুষটাও চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যায়। বাঁচার রাস্তা ছিল একটাই। ওঝা বললেন, এক্ষুনি মন্দিরে ফিরে যাও, মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাও, না হলে আর ফেরা হবে না। রাহুল তো ভয়ে কাঁপছিল, তবুও ও আবার সেই মন্দিরে গেল। মূর্তির সামনে হাতজোড় করে ক্ষমা চাইতেই চারপাশের সে অদ্ভুত বাতাসটা থেমে গেল, আর ও দেখল ওর ছায়াটা ফিরে এসেছে। কিন্তু যেই না ও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, ঠিক তখনই কানে এলো একটা বরফ শীতল ফিসফিসানি। কে যেন বলল, আবার আসবি, মায়ঙ্কের মায়ায় পড়ে। পরদিন সকালেই রাহুল মায়ং ছেড়ে পালায়, কিন্তু ওই রাতের ভয়ঙ্কর স্মৃতি, ওই ছায়া হারিয়ে যাওয়ার মুহূর্তটা আজও নাকি ওকে তাড়া করে বেড়ায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, রাহুলের সাথে যা হয়েছিল সেটা কি সত্যি সত্যি মায়ঙের কালো জাদু ছিল, নাকি ওটা আসলে পুরোটাই ছিল ওর মনের ভয়, ওর মনেরই এক ছায়া? উত্তরটা হয়তো আজও মায়ঙের সেই জঙ্গলেই কোথাও লুকিয়ে আছে।